আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকের ভিডিও টিউটোরিয়ালে আমরা টেকনিক্যাল ইস্যু সম্পর্কে জানব। তো ভিডিওটি শুরু করব তার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদিও অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ এবং লাইক, কমেন্ট, শেয়ার করতেও ভুলবেন না। তো চলুন আমরা আমাদের ভিডিওর মূল টপিকে চলে যাই। তো আজকে আমরা টেকনিক্যাল ইস্যু সম্পর্কে জানব। তো প্রথমে আমরা জানব যে টেকনিক্যাল এসইও জিনিসটা আসলে কি বা টেকনিক্যাল এসইওটা আসলে কাকে বলা হয়। তো টেকনিক্যাল এসইওকে বুঝতে গেলে খুব সহজভাবে আমরা যেটা বলতে পারি যে একটা ওয়েবসাইট যখন তৈরি হয় তো ওয়েবসাইটের কিছু সেটিংস থাকে বা কিছু টেকনিক্যাল বিষয় থাকে। সেই টেকনিক্যাল বিষয়গুলোকেই হচ্ছে ঠিকঠাক করা বা অপটিমাইজেশনের যে কাজ সেটাকেই হচ্ছে টেকনিক্যাল এসইও বলা হয়। যেমন আমরা আরো সহজভাবে যদি বুঝতে পারি মানে বুঝতে চাই তাহলে বলতে পারি যে আমাদের ওয়েবসাইটে একটা সাইট ম্যাপ থাকে। যেটা সাবমিটিং ইওর সাইট ম্যাপ টু গুগল অর্থাৎ ওয়েবসাইটের যে সাইট ম্যাপ তারপরে হচ্ছে যে আমাদের যে ওয়েবসাইট রয়েছে সেটা আসলে এসইও ফ্রেন্ডলি কিনা, তারপরে আমাদের ওয়েবসাইটের স্পিড কেমন, তারপরে আমাদের ওয়েবসাইটটা মোবাইল ফ্রেন্ডলি কিনা, তারপরে হচ্ছে আমাদের ওয়েবসাইটে কোনো ডুপ্লিকেট কনটেন্ট আছে কিনা, এই জিনিসগুলো ফিক্সিং করা হয় টেকনিক্যাল এসইওতে। অর্থাৎ এই যে বিষয়গুলোর নাম বললাম আমি যে সাইট ম্যাপ, এসইও ফ্রেন্ডলি সাইট স্ট্রাকচার, ওয়েবসাইট স্পিড, মোবাইল ফ্রেন্ডলি, তারপরে ডুপ্লিকেট কনটেন্ট, এগুলোই হচ্ছে টেকনিক্যাল এসইও অপটিমাইজেশনের জায়গা বা বিষয়। এই বিষয়গুলোকেই বা এই ইস্যুগুলোকেই অপটিমাইজ করা হয় টেকনিক্যাল এসইওতে। এছাড়াও আরও কিছু বিষয় আছে, সবই আমরা জানব। তো আমরা যদি টেকনিক্যাল এসইওর কথা বলি তাহলে শুরুতে আমাদের একটা জিনিস একটু জানতে হবে, সেটা হচ্ছে ক্রলিং বা ক্রলিং জিনিসটা আসলে কি। ক্রল বলতে আমরা কি বুঝি? আচ্ছা, ক্রল বলতে আমরা যেটা বুঝি যে একটা সার্চ ইঞ্জিনে অনেকগুলো বট থাকে বা স্পাইডার থাকে, যেগুলো হচ্ছে যে গুগল বট অথবা স্পাইডার বলা হয়। যারা হচ্ছে কি করে যে ওয়েবসাইটে মানে অ্যাকচুয়ালি অনলাইনে কোন ওয়েবসাইট আসলো, কোন পোস্ট হলো, কোন আর্টিকেল আসলো, কোন ওয়েবসাইট লঞ্চ হলো, কে কি বিষয়ে লিখলো, এই জিনিসগুলোকে ক্রল করে। অর্থাৎ এই ক্রল করার মাধ্যমে তারা ইন্ডেক্স করে। আমরা যখন কোনো কিছু সার্চ করি আমাদের সামনে সার্চ রেজাল্টগুলোকে নিয়ে আসে বা শো করে এই ক্রলার। এই ক্রলাররাই হচ্ছে গুগলের বট। তো আমরা ধরি এটা আমাদের ওয়েবসাইট। আমরা আমাদের ওয়েবসাইটে একটা কনটেন্ট পাবলিশ করলাম। তো কনটেন্ট পাবলিশ করার পরে গুগল বট বা যেটাকে আমরা ক্রলার বলছি, গুগল বট অথবা স্পাইডার বলা হয় এগুলোকে, ক্রল ইওর সাইট অ্যান্ড রিভিউ পেজেস। যখন আমরা একটা ওয়েবসাইটে কনটেন্ট পাবলিশ করব তখন এই যে বট মানে গুগলের স্পাইডার সে আমাদের ওয়েবসাইটে আসবে, মানে সে আমাদের ওয়েবসাইটে ঘুরতে আসবে। তো ঘুরতে এসে সে দেখবে যে আসলে আমাদের ওয়েবসাইটে কি আছে, কোন কিওয়ার্ড আছে, কোন বিষয়ে আমরা লিখেছি, কি বিষয়ে লিখেছি, এই বিষয়গুলোকে সে ইন্সপেকশন করবে বা দেখবে। আচ্ছা, তো দেখার পরে সে তখন কি করবে, আমাদের ওয়েবসাইটে যতগুলো পেজ আছে, এই যে আমাদের ওয়েবসাইটে যতগুলো পেজ, যতগুলো পোস্ট, যতগুলো কন্টেন্ট আছে সেগুলোকে ইন্ডেক্স করবে এই গুগলের বট স্পাইডার। আচ্ছা, এরপরে ওর কাছে যখন সেইগুলো মানে বটের কি করলো, বট এগুলো মানে ক্রল করার পরে তার বক্সে রেখে দিল, মানে ইন্ডেক্স করে ফেললো। অর্থাৎ ওর যে সার্ভার রয়েছে, ওর যে ইন্ডেক্সিং সার্ভার, তার মধ্যে সে রেখে দিল যে ঠিক আছে আমার ওয়েবসাইটটা আসলে অমুক বিষয় রিলেটেড, সো অমুক বিষয়টাকে আমি অমুক ফাইলের মধ্যে রেখে দিলাম। এটা স্পাইডার করলো। এখন পরবর্তীতে কেউ যখন কোনো কিছু সার্চ করলো তখন আমার পেজের বা আমার ওয়েবসাইটের যদি কি হয় যে র্যাঙ্কিং ক্রাইটেরিয়া যদি ফুলফিল করে গুগল বা গুগলের বট বা গুগল সার্চ ইঞ্জিন আমাকে তখন কি করবে, আমার রেজাল্টটাকে, আমার ওয়েবসাইটের রেজাল্টটাকে তখন সার্চে প্রথমে দেখাবে। এখন টেকনিক্যাল ইস্যুর বিষয়টা হচ্ছে এই যে ইন্ডেক্সিং এর বিষয়টা, এই জিনিসটাকে আরো ভালো করার জন্য টেকনিক্যাল ইস্যুটা গুরুত্বপূর্ণ। এবং এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে র্যাঙ্কিং ক্রাইটেরিয়া মিট করেছে কিনা আমাদের যে ওয়েবসাইটটা বা আমাদের কন্টেন্ট, সেই বিষয়টি এখানে গুরুত্বপূর্ণ। তো টেকনিক্যাল এসইওতে এই বিষয়গুলোর উপরই গুরুত্ব দেওয়া হয়, যাতে যখন একটা গুগলের বট বা স্পাইডার আমাদের ওয়েবসাইটে আসবে বা তাকে তো পথ চিনিয়ে দিতে হবে যে আমি একটা ওয়েবসাইট তৈরি করেছি, আমার ওয়েবসাইটে আমি এই কন্টেন্টটি দিয়েছি, তুমি আমার ওয়েবসাইটে আসো, আমার ওয়েবসাইটটাকে ক্রল করো, তাই না? ক্রল করে ইন্ডেক্সে রাখো, মানে তোমার ইন্ডেক্স ফাইলের মধ্যে তুমি এটাকে রেখে দাও। তাহলে কি হবে যে ওই গুগলের স্পাইডার খুব সহজে আমার ওয়েবসাইটে আসবে। তো টেকনিক্যাল ইস্যুতে এই কাজগুলোকেই হচ্ছে করা হয়। অর্থাৎ স্পাইডারকে পথ দেখানোর জন্য টেকনিক্যাল ইস্যুর কাজটাকে মানে করা হয়, বা এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় এটি। ওকে, তো এখন আরেকটা বিষয় আমাদের জানতে হবে যে আমরা
এসইও ফ্রেন্ডলি সাইট আর্কিটেকচারের কথা বলেছিলাম বা বলেছি। তো সেটা কি? যখন আমরা দেখলাম যে একটা স্পাইডার যখন আমাদের ওয়েবসাইটে আসে ক্রল করার জন্য, তো সে তখন কিন্তু কি করে? আমাদের যে ওয়েবসাইটের প্রত্যেকটা পেজ রয়েছে, প্রত্যেকটা পেজকে কিন্তু সে হচ্ছে ইনডেক্স করে যে পেজে কি রয়েছে, কেমন কনটেন্ট রয়েছে, কেমন কনটেন্ট কিওয়ার্ড দেয়া আছে, কোন বিষয়ে, এই বিষয়গুলোকে সে হচ্ছে ইনডেক্স করে। তো এখন আমরা ধরলাম যে কোন স্পাইডার আমাদের ওয়েবসাইটে আসলো, শুধু স্পাইডারের জন্য না, যে কোনো ইউজারও যদি আসে, সেক্ষেত্রে যদি আমাদের সাইট স্ট্রাকচার বা সাইটের আর্কিটেকচার এসইও ফ্রেন্ডলি হয়, সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইটে যারা আসবে ইউজার তারা অনেকক্ষণ স্টে করবে বা স্পাইডার যাই হোক। তো সাইট স্ট্রাকচারের ক্ষেত্রে যেটা হচ্ছে যে এখানে আমরা একটা এসইও ফ্রেন্ডলি সাইট আর্কিটেকচার দেখছি যে প্রথমে আমাদের একটা হোম থাকবে, হোম পেজের মধ্যে ক্যাটাগরি পেজ থাকবে, ক্যাটাগরির মধ্যে ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা পেজ থাকবে। যেমন একটা ক্যাটাগরি পেজ হতে পারে ডিজিটাল মার্কেটিং, তারপর ডিজিটাল মার্কেটিং রিলেটেড যে পোস্টগুলো সেটা এগুলো থাকবে। এরপরে হতে পারে এসইও হতে পারে, তারপরে হচ্ছে যে গ্রাফিক ডিজাইন হতে পারে, গ্রাফিক ডিজাইন রিলেটেড পোস্টগুলো বা কন্টেন্টগুলো এখানে থাকবে। অর্থাৎ মেইন একটা ক্যাটাগরির আন্ডারে বিভিন্ন সাব ক্যাটাগরিগুলো থাকবে। এটাই হচ্ছে এসইও ফ্রেন্ডলি সাইট স্ট্রাকচার। স্বাভাবিকভাবে আমরা যখন কোনো ওয়েবসাইটে যাই, সাইটের মানে ওয়েবসাইটের ইন্টারফেস যদি হিজিবিজি হয়, তাহলে আমরা কিন্তু সেটা দেখতে চাই না বা সেটায় থাকতে চাই না বা সেটা থেকে আমরা বের হয়ে আসতে চাই। এটাও এসইওর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে যে আমাদের এসইও ফ্রেন্ডলি সাইট আর্কিটেকচারটা আছে কি না। ওকে, তো এরপরে আমরা সাইট ম্যাপ সম্পর্কে জানবো, যে টেকনিক্যাল এসইওর গুরুত্বপূর্ণ একটা অংশ, সেটা হচ্ছে সাইট ম্যাপ। তো সাইট ম্যাপটা আসলে কি জিনিস, তাই না? এটা আমাদের জানতে হবে। তো সাইট ম্যাপ হচ্ছে যে এমন একটা উপায় বা এমন একটা কোড, এক্সএমএল কোড, যেটা কি করে যে গুগলের স্পাইডারকে চিনিয়ে দেয় বা যে আমার একটা ওয়েবসাইট আছে, আমার ওয়েবসাইটে তুমি ক্রল করতে আসো, বা আমি আমার ওয়েবসাইটে একটা পোস্ট করলাম, সেই পোস্টের লিঙ্কটাকে আমি সাইট ম্যাপের মাধ্যমে গুগলের কাছে পাঠাতে পারি, স্পাইডারের কাছে, যে আমি একটা পোস্ট করেছি, আমার পোস্টের লিঙ্ক হচ্ছে এটা, তুমি এই লিঙ্ক ধরে আমার ওয়েবসাইটে আসো, এটাকে ইন্ডেক্স করো। অর্থাৎ স্পাইডারকে আমি পথ চিনিয়ে দিচ্ছি সাইট ম্যাপের মাধ্যমে। তো এই সাইট ম্যাপও আমরা অ্যাড করব আমাদের প্র্যাকটিক্যাল সেশনে। তো এই সাইট ম্যাপ টেকনিক্যাল এসইওর মধ্যে আমাদের পড়ে। ওকে, ইন্ডেক্সিংয়ের ক্ষেত্রে সাইট ম্যাপটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, ওকে, এরপর হচ্ছে নো ইন্ডেক্স ট্যাগ। আচ্ছা, নো ইন্ডেক্স ট্যাগের ক্ষেত্রে যে অনেক সময় দেখা যায় যে আমাদের যদি কোনো ট্যাগ থেকে থাকে যেগুলো ইন্ডেক্স করা হয়নি, সেক্ষেত্রে সেগুলো মানে সলভের কাজও করা হয় এখানে। তো এই পেজগুলোকে ফিক্স করার কাজও টেকনিক্যাল ইস্যুর মধ্যেই পড়ে, অর্থাৎ গুগলের যে স্পাইডার সে যেন এটাকে ইন্ডেক্স করে। আচ্ছা, ক্যানোনিক্যালাইজেশনস এটা কি জিনিস? When Google finds similar content on multiple pages on your site, it sometimes doesn't know which of the pages to index and show in search result. অর্থাৎ আমাদের ওয়েবসাইটে যদি মাল্টিপল পেজ থাকে, আচ্ছা, অর্থাৎ আমরা আরও সহজভাবে বলতে পারি, আমাদের ওয়েবসাইটে অনেকগুলো পেজ আছে, তো সেই পেজের মধ্যে মাল্টিপল কন্টেন্ট রয়েছে, প্রথম পেজে, দ্বিতীয় পেজে বা তৃতীয় পেজে। তখন ওই স্পাইডার একটু কনফিউজড হয়ে যায় যে আসলে কোন কন্টেন্টটাকে সে হচ্ছে সার্চ রেজাল্টে আগে দেখাবে। আচ্ছা, ওকে, এই জন্য এই ক্যানোনিক্যালাইজেশনটাও ঠিকঠাক করতে হয়। তো এই ঠিকঠাক করার কাজটি হচ্ছে আমাদের টেকনিক্যাল এসইওর মধ্যেই পড়ে। ওকে, তো টেকনিক্যাল এসইওর কিছু বেস্ট প্র্যাকটিস আমরা এখন জানি, সেটা হচ্ছে আমাদের HTTPS ব্যবহার করতে হবে, যেটা হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। যেমন আমরা যখন ওয়েবসাইট ভিজিট করি, কিছু ওয়েবসাইটের সামনে নট সিকিউর থাকে, সেগুলো আসলে রিকমেন্ডেড না বা বেটার না, অবশ্যই HTTPS আমাদের থাকতে হবে। ওকে, মেক শিওর অনলি ওয়ান ভার্সন অফ ইউর ওয়েবসাইট ইজ অ্যাক্সেসেবল টু ইউজার্স অ্যান্ড ক্রলার্স। অর্থাৎ আমাদের যে ওয়েবসাইট রয়েছে, আমাদের নিশ্চিত হতে হবে যে আমাদের ওয়েবসাইটের একটা ভার্সনই বা একটা ওয়েবসাইটই হচ্ছে ক্রলারের কাছে এবং মানে ইউজারের কাছে অ্যাক্সেসেবল আছে, অর্থাৎ মানে ডুপ্লিকেট যেন না থাকে, সেক্ষেত্রে ইন্ডেক্সে প্রবলেম হয়ে যাবে বা টেকনিক্যাল ইস্যুর ক্ষেত্রে সমস্যা হবে। ওকে, এরপরে ইমপ্রুভ ইউর পেজ স্পিড, অর্থাৎ আমাদের পেজ স্পিডকে ইমপ্রুভ করতে হবে। অর্থাৎ পেজ স্পিড বলতে ওটাই বোঝায় যে যখন আমরা কোনো কিছু ক্রল করি, মানে অ্যাকচুয়ালি সার্চ করি অ্যাকচুয়ালি, তখন আমাদের পেজটা আসলে কত দ্রুত ওপেন হচ্ছে, মোবাইল ফ্রেন্ডলি কিনা, ডেস্কটপ ফ্রেন্ডলি কিনা, ইত্যাদি বিষয়গুলো আর কি। আচ্ছা, এরপরে হচ্ছে যে ইনশিওর ইউর ওয়েবসাইট মোবাইল ফ্রেন্ডলি। মোবাইল ফ্রেন্ডলির বিষয়টা হচ্ছে যে এমন একটি ধারণা রয়েছে এবং ঘটনাটি আসলেই সত্যি যে ম্যাক্সিমাম ইউজার হচ্ছে মোবাইল থেকে হচ্ছে ভিজিট করে। তো যদি মোবাইল ফ্রেন্ডলি না হয়, সেক্ষেত্রে ইউজাররা কিন্তু মানে যে যদি মোবাইল ফ্রেন্ডলি না হলে ওয়েবসাইট লোড হতে সময় লাগবে, সো ইউজাররা তখন সুইচ করবে বা অন্য লিঙ্কে চলে যাবে। সো এই জন্য মোবাইল ফ্রেন্ডলি ওয়েবসাইট আমাদের প্রয়োজন বা করতে হবে।
ওকে, ইমপ্লিমেন্ট স্ট্রাকচারড ডাটা। আচ্ছা, এখানে আমাদের যেটা করতে হবে যে স্ট্রাকচারড যে ডাটা রয়েছে সেটা অ্যাড করার বিষয়টি টেকনিক্যাল ইস্যুর মধ্যে পড়ে এবং সেটা আমাদের করতে হবে টেকনিক্যাল ইস্যু। এরপরে ফাইন্ড অ্যান্ড ফিক্স ডুপ্লিকেট কন্টেন্ট ইস্যু, অর্থাৎ যদি আমাদের ওয়েবসাইটে ডুপ্লিকেট কন্টেন্ট থাকে তাহলে সেগুলোকে ফিক্স করতে হবে, কারণ ডুপ্লিকেট কন্টেন্ট থাকলে ক্রলাররা মানে স্পাইডার হচ্ছে কনফিউশনে পড়ে যায় যে আসলে বা একটা ব্যাড ইমপ্রেশন পড়ে যে ডুপ্লিকেট কন্টেন্ট আছে, কেন আছে, এটা তো ঠিক না, এরকম একটা বিষয়। তো এগুলোকে হচ্ছে ডিলিট করতে হবে অথবা ঠিকঠাক করতে হবে, অর্থাৎ নতুন করে আবার পোস্ট করতে হবে ওয়েবসাইটের ভিতরে ব্যাকএন্ডে গিয়ে সেগুলোকে পোস্ট করে ঠিকঠাক করতে হবে। এরপরে হচ্ছে ফাইন্ড অ্যান্ড ফিক্স ব্রোকেন পেজেস, অর্থাৎ ব্রোকেন পেজের ক্ষেত্রে যে অনেক সময় দেখা যায় যে কোনো লিঙ্ক কাজ করে না বা কোনো পেজ কাজ করে না, অর্থাৎ আমরা যেটা দেখি যে 404 এরর কোড আমরা মাঝে মাঝে দেখে থাকি, যেটা হচ্ছে যে ওই লিঙ্কটি আর কাজ করছে না, অর্থাৎ ব্রোকেন লিঙ্ক অথবা ব্রোকেন পেজ রয়েছে। তো এই ব্রোকেন লিঙ্ক বা ব্রোকেন পেজগুলোকে টেকনিক্যাল ইস্যুর মধ্যে ঠিকঠাক করা হয়। তো এই ছিল টেকনিক্যাল ইস্যু সম্পর্কে বিস্তারিত ধারণা। তো আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।